কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়েছে বলে গ্রেফতার হয়েছে, আর তৃণমূল কংগ্রেসের লোকেরা যে এখনো অত্যাচার করে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে কেন গ্রেফতার হবে না? কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ডিম খেয়েছে, তো ডিম তো পুলিশের সামনে মারা হয়েছিল। তাহলে ওই ছেলেটাকে যে গ্রেপ্তার করা হলো, তাহলে পুলিশের, তার মানে তো পুলিশের কর্তব্যে গাফিলতি ছিল, তাহলে পুলিশ কেন সাসপেন্ড হবে না? তো আজকে গান গাইতে ইচ্ছে হচ্ছে, আর কবে, আর কবে, আর কবে। হ্যাঁ, তো কবে এতদিন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে রাখা হচ্ছে? একটা কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ হয়েছে, কিন্তু বাদবাকি কেসে তো রক্ষাকবচ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দোষ হয়, তাহলে তাকে এরকম ডাকার কোনো কারণ নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ নয়, আমরা সকলেই জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে কিভাবে চুরি করেছে, এটা মানে ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ হয়ে গেছে। তো তাহলে ও বাইরে রয়েছেটা কেন? ওখানে যিনি এখন প্রশাসক আছেন, সব ফাইল শুভেন্দু অধিকারীকে কপি করে পাঠিয়ে দিয়েছেন। তো শুভেন্দু অধিকারী তো পাতা উল্টে উল্টে দেখছেন কার কি কীর্তি আছে। এবার সবাই জানছে যে শুভেন্দু অধিকারী জেনে গেছে আমার অমুক জায়গায় অমুক কীর্তি আছে, অমুক জায়গায় অমুক কেলেঙ্কারি লুকিয়ে আছে। তো ওই গদগদ হয়ে দাদা একটু দেখবেন, দাদা এই দাদা দেখবেন বলে তেল দিচ্ছে। অভিষেক তো আর নিজের বাড়ির চেম্বারে ওকে মার্ডার করে রেখে দেয়নি, বা ওকে লুকিয়েও কোথাও অভিষেকের অ্যান্টি চেম্বার আছে কিনা আমি জানি না, ঘরের তলায়। অনেকের তো আগে আমরা শুনতাম ইংরেজদের আমলে যে বিভিন্ন দুর্গে আর কি সুড়ঙ্গ টুরঙ্গ থাকতো, অভিষেকের বাড়িতে সুড়ঙ্গ আছে কিনা আমি জানি না। আজকে সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট সাংবাদিক শ্রী পঙ্কজ বিশ্বাসকে। দাদা, অনেক স্বাগত আরও একবার ক্যাম্পেন কলিং এর পর্দায়। এই যে সিজিও কমপ্লেক্সে বারবার হাজিরা, এর আগে আমরা দেখেছি যে একাধিক বিভিন্ন রকমের দুর্নীতি তো ছিলই, সুগ্রীব দোসর হলো এই সই জাল কাণ্ড মামলা, এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাঁড়াশি প্যাচে পড়লেন বলে মনে করতে পারছো? না না, আরও আছে, শুধু সইজাল মামলা নয়। আমি মনে করিয়ে দেব তোমাদের দর্শকদের যে আরেকটি মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে একেবারে নিঃশ্বাস ফেলছে, সেটা হচ্ছে জমি জালিয়াতির মামলা। আমরা বালিচোর, গরু চোর এসব শুনেছি, জমি মাফিয়া মানে জমি চোরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু আসছে। কেন আসছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রাণের সঙ্গী সুমিত রায়, আপ্তসহায়ক বিনয় মিশ্র যেমন পালিয়ে গেছিল, অনেকে বলে, নিন্দুকেরা বলে যে বিনয় মিশ্রকে পালিয়ে যেতে, মানে বিনয় মিশ্র তো অত বুঝতো না যে কোন দেশে পালালে ভারত সরকার ধরে আনতে পারবে না, এসব ভানুয়াতু কোথায় কোন দেশে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশের কানেকশন খুব ভালো, ওনার বিদেশে অনেক রাশিয়ান বান্ধবী টান্ধবীর আমরা খবর দেখেছি। ওনার স্ত্রী নিজেই বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমাকে গো বিদেশিনী, ওই বিদেশিনী, সব বিদেশিনী কাণ্ড, বিদেশিনী কাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুমিত রায়কেও বিদেশে যাতে পালিয়ে যেতে পারে সেই ধরনের বন্দোবস্ত করছে, অভিযোগ উঠছে। সুমিত রায় জমি জালিয়াতি করেছে এবং তাকে বাড়িতে শেল্টার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জন্য ওর বাড়ির দরজা টরজা কাটা হয়েছিল। তো সেটাও আসছে, আরও অনেক মামলা এরকম হবে, এখানেই থেমে থাকবে না। কিন্তু আজকে গান গাইতে ইচ্ছে হচ্ছে, আর কবে, আর কবে, আর কবে। হ্যাঁ, তো কবে এতদিন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে রাখা হচ্ছে? একটা কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ হয়েছে, কিন্তু বাদবাকি কেসে তো রক্ষাকবচ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দোষ হয়, তাহলে তাকে এরকম ডাকার কোনো কারণ নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ নয়, আমরা সকলেই জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে কিভাবে চুরি করেছে, এটা মানে ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ হয়ে গেছে। তো তাহলে ও বাইরে রয়েছেটা কেন? এখন তো এই রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই, কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায় অংশীদার নন এনডিএ, তৃণমূলের বাকি লোকেরা দল ছেড়ে দিয়েছেন, তারা অংশীদার। তো তাকে রাজনৈতিক কোনো বাধাও নেই, সামনে কোনো ভোটও নেই, তাহলে অভিষেক বাইরে কেন? হ্যাঁ, এটা হতে পারে যে বিড়াল যদি মনে করে ইঁদুরকে সে খেতে পারবেই, তাহলে ইঁদুরের সাথে কিছুক্ষণ খেলা করে, ইঁদুর যখন হাঁপিয়ে যায় আর খেলে না যখন, তখন ওকে টপ করে খেয়ে নেয়, সেটা হতে পারে। সেটাই হোক, আমরা এটা মঙ্গল মনে করি। না হলে এরকম চোর মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোরটার নাম তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো তাকে এই যে গ্রিলিং হচ্ছে তার, এটা দেখে ভালো লাগছে যে জেল যাওয়ার আগে অন্তত তাকে ভালো করে একদম ডলানি দেওয়া হচ্ছে, আমাদের বাঙাল ভাষায় আমরা বলি সেরকম ডলা দেওয়া হচ্ছে, ভালো। কিন্তু ওকে অ্যারেস্ট করা হোক, আমরা ওর অ্যারেস্টের খবর দেখতে চাই। মানে মানুষও না এখন দেখতে 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 টিআরপি কমে যায় না, একটা সিরিয়াল অনেক দিন একই রকম করতে করতে,
তো এই সিরিয়ালটার এবার টিআরপি কিন্তু কমে যাবে। এই দীর্ঘদিন যদি দেখি রোজ ডাকছে, আবার রাত্রিবেলা ছেড়ে দিচ্ছে, বেরোচ্ছে একগাল দাড়ি দিয়ে, আবার রোজ শেভ করে আসছে, আবার এই শেভিং দেখে দেখে মানুষ এবার কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। ওকে ধরা হোক এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আরও একটি নাম সমান্তরালভাবে উঠে আসে, তিনি হচ্ছেন কালীঘাটের কাকু, অর্থাৎ ওই সুজয় কৃষ্ণ। একদম একদম সুজয় কৃষ্ণ ভদ্র এই নিয়োগ দুর্নীতি মামলাতে যে চার্জশিট জমা পড়েছে সেখানে উল্লেখ করা হয়েছে এই সুজয় বাবু তিনি নাকি 100 কোটি টাকা তোলার জন্য আর কি সমস্ত রকম ব্যবস্থা করেছিলেন, এবং সেইখানে বেশ অনেকটা বড় হিস্সা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছিল। শুধুমাত্র তাই নয়, আরও কারোর নামে মানে কোন টাকা কোথায় কোথায় কিভাবে ভাগাভাগি হবে সেই সমস্ত কিছু তথ্য চার্জশিটে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে কি বলতে চাও? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সম্পূর্ণ তথ্য আছে। ইডি মানি ট্রেল খুঁজে পেয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের এত সম্পত্তি, লিপস অ্যান্ড বাউন্স পশ্চিমবঙ্গের একমাত্র মিনারেল ওয়াটার প্রস্তুতকারক সংস্থা এবং কনসালটেন্সি সংস্থা যারা একটা বোতলও জল তৈরি করেনি। কোথাও এদের কোনো হোটেলে এদের জল বিক্রি হয়নি, কোনো পলিটিক্যাল পার্টিকে এরা কনসালটেন্সি দেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেসকেও দেয়নি। তৃণমূল কংগ্রেসকে পলিটিক্যাল কনসালটেন্সি যারা দিত তাদের নাম ছিল আইপ্যাক। তো যারা কোনো কাজ না করেই বড়লোক হয়ে গেছে হঠাৎ করে, এইগুলো শেল কোম্পানি যেভাবে করে, এটা তো সবাই সবটাই জানে। এবং এত বড় জালিয়াত যে যে বাড়িতে ও থাকে সেই বাড়িটাও কোম্পানির নামে ছিল। যখনই সামনে এলো ব্যাপারটা, সঙ্গে সঙ্গে সে কোম্পানির ডিরেক্টরশিপ ছেড়ে দিল। মানে ডাল মে কুচ কালা যদি না থাকে, তাহলে আমি যে সংস্থায় আছি, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি বা আমি প্রতিষ্ঠান ওন করি, যখনই দেখলাম প্রতিষ্ঠানের নামে কোনো দুর্নীতি বেরোলো, আমি ছেড়ে দিলাম। আরে আমি তো তখন ছিলাম, যখন দুর্নীতি হচ্ছিল তখন তো আমি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম। তো আজকে লিপস অ্যান্ড বাউন্ড সম্পর্কে সবাই সব কিছু জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, তার বাবা মা সবাই কোম্পানির ডিরেক্টর, গোটা নেক্সাসটা তো সবাই বুঝতে পারছে। তো তাহলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে মানে মাঠে খুলে রাখার তো কোনো দরকার নেই। রাজনৈতিক বক্তব্য রাখবে, আসলে তৃণমূল কংগ্রেসের তো এখন কিচ্ছু নেই, কোনো বাধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট গ্রেফতার করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির ঠিকানা দিয়েছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির কোলে ঘুমায়, এখনো বিয়ে করার পরেও পিসির কাছেই ঘুমোয়। তো আজকে তারপরে যখন ওই বাড়িতে যখন নোটিশ গেল শান্তিনিকেতনে, তখন বলছে আমি ওই বাড়িতে থাকি না, অন্য একটা সাদা বাড়ি দেখাচ্ছে। অভিষেক বাবু প্রচুর বড়লোক মানুষ, তার 20-25টা বাড়ি আছে, অসুবিধে নেই। কিন্তু যখনই তিনি কেস খান তখনই তিনি এদিক ওদিকের কথা বলেন। মানে চোরেরা ওরকম করে, চোরেদের জিজ্ঞেস করলো, না স্যার আমি করিনি, অমুকে করেছিল। আমি জানি, কিন্তু অমুকে করেছিল। তখন বলবো, অমুকে তোর কথা বলেছে? না না স্যার, অমুকে ওকে বলেছিল, জানেন তো, আমি শুনেছিলাম। তো এই বদমাইশিগুলো বন্ধ হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদও খারিজ হওয়ার কথা। কেউ কোনো যদি সম্পত্তি গোপন করে, তথ্য গোপন করে, সেই ক্ষেত্রে সাংসদের পদও চলে যাওয়ার কথা। এত কিছু হচ্ছে, এখনও বাবুসোনা ওই এফিডেভিটে পিসির কোলে ঘুমোন। তো এর জন্য তো তার বাড়ির উল্লেখ করেননি, লিপস অ্যান্ড বাউন্সের উল্লেখ নেই, সম্পত্তির উল্লেখ নেই, তার তো সাংসদ পদটা চলে যাওয়ার কথা। 7 লাখই সাংসদের আমাদের। তো সেখানে আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ চলে যাক, ওটাই আগামী দিনে সব থেকে ভালো ভবিতব্য হওয়া উচিত। আবার ওখানে পুনরায় নির্বাচন হোক, তখন বোঝা যাবে 7 লাখে জিতেছিলেন তো, 7,000 মার্জিনেও যদি উনি জিততে পারেন, উনি তো জিততে পারবেন না, ওনার তো নোটার সাথে লড়াই হবে এবার। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদও যাক, আমরা এই দাবি রাখবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, এবং ওকে যেন ইমিডিয়েটলি ধরা হোক। এই যে রোজ রোজ ডাকাডাকির নাটক এবার পুরনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে খিলাড়ি চেলা, মানে এই নামটি সোশ্যাল মিডিয়ায় এখন খুব ভাইরাল, হ্যাঁ, সুমিত, তিনি বেপাত্তা, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার লাস্ট লোকেশন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শান্তিনিকেতন। কি মানে কিভাবে গোটা বিষয়টিকে দেখছেন, কোথায় থাকতে পারে এই সুমিত? সুমিত তো হয়তো কোথাও হাইড আউটে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো বড় খিলাড়ি, হয়তো বুদ্ধি দিয়েছেন, কারণ তিনি তো পুলিশটা কন্ট্রোল করতেন। আমরা সাংবাদিকতা করার সৌজন্যেও জেনেছি যে কিভাবে পুলিশ দুষ্কৃতীদের ট্র্যাক করে। তো দুষ্কৃতীরাও জানে তাদের পুলিশ কিভাবে ট্র্যাক করে।
তো হয়তো সেদিন ভুল করে অভিষেক হয়তো রাত্রিবেলা ঘুমোচ্ছিল, হয়তো ফোনটা অন করে অভিষেক একটু নিচে এসো বলে ফোনটা করে ফেলেছে, তারপর অফ করে ফেলেছে, ওই জন্য লাস্ট লোকেশন ওখানে দেখাচ্ছে। কিন্তু অভিষেক তো আর নিজের বাড়ির চেম্বারে ওকে মার্ডার করে রেখে দেয়নি, বা ওকে লুকিয়েও কোথাও, অভিষেকের অ্যান্টি চেম্বার আছে কিনা আমি জানি না ঘরের তলায়। অনেকের তো আগে আমরা শুনতাম ইংরেজদের আমলে যে বিভিন্ন দুর্গে আর কি সুড়ঙ্গ টুরঙ্গ থাকতো, অভিষেকের বাড়িতে সুড়ঙ্গ আছে কিনা আমি জানি না। তবে আমার মনে হয় অভিষেকের বুদ্ধিতেই উনি কোথাও লুকিয়ে টুকিয়ে আছেন। অভিষেক অনেককে এরকম আন্ডারগ্রাউন্ড করেছেন, বিনয় মিশ্র পালিয়ে গেছেন, তো কোথাও হয়তো আন্ডারগ্রাউন্ড করে রেখেছে। বাট আমার এখন যথেষ্ট ভরসা যে এই মুহূর্তে পালানোর সম্ভাবনা নেই, কারণ ওর নামে অলরেডি হুলিয়া জারি হয়ে গেছে। হুলিয়া যদি জারি হয়ে যায় তাহলে কোনো ল্যান্ড বর্ডার দিয়ে পালাতে পারবে না, পশ্চিমবঙ্গে কোনো সি পোর্ট নেই যে ওখান থেকে কোথাও পালিয়ে যাবে। একমাত্র আন্দামান নিকোবর যাওয়ার জন্য এখান থেকে কয়েকটা ভেসেল ছাড়ে, তো সেখানেও বাইরে পুলিশ থাকে। তো আমার মনে হয় না কোথাও পালিয়েছে, ভারতের মধ্যেই কোথাও হয়তো লুকিয়ে আছে। সঠিক সময়ে নিশ্চয়ই বেরোবে, কারণ দুষ্কৃতীরা যতই চালাকি করুক তাদের কিছু না কিছু সময় ভুল হয়েই যায়। তো এখন হয়তো লুকিয়ে আছে, কোথাও থেকেও হয়তো চিপস কিনবে, কোথাও হয়তো এটিএম কার্ডটা গুঁজবে, কোথাও হয়তো মনে হবে অনেক দিন হয়ে গেল একটু ইউটিউবটা দেখি, তখনই অসুবিধায় পড়বে, পড়তেই হবে। বা কেউ হয়তো কখনো বেরোবে, দেখা যাবে, পুলিশ ঠিক খুঁজে বার করবে। এদিকে সেই দিদির পাড়াতেই পচা ডিম খেলেন কুণাল ঘোষ, এবং তাকে উদ্দেশ্য করে কিছু যুবক আর কি বলে ইনিও কি কম অত্যাচার করেছেন, এবং কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তারও নাকি করা হয়েছে, এরকমটাই শোনা যাচ্ছে। তো এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি গোটা বিষয়টাকে মানে কি বলবো, মানে কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়েছে বলে গ্রেফতার হয়েছে, আর তৃণমূল কংগ্রেসের লোকেরা যে এখনো অত্যাচার করে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে কেন গ্রেফতার হবে না? কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ডিম খেয়েছে, তো ডিম তো পুলিশের সামনে মারা হয়েছিল, তাহলে ওই ছেলেটাকে যে গ্রেপ্তার করা হলো, তাহলে পুলিশের, তার মানে তো পুলিশের কর্তব্যে গাফিলতি ছিল, তাহলে পুলিশ কেন সাসপেন্ড হবে না? কিন্তু অফেন্স, আমি যথেষ্ট জেনে শুনে এই কথা বলছি। কাউকে হুমকি দেওয়াও বিএনএস এর আন্ডারে, বা আগে আইপিসি ছিল তখনও এটা অফেন্স ছিল, তাহলে মহুয়া মৈত্রকে কেন গ্রেপ্তার করা হবে না? এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের কেন গ্রেপ্তার করা হবে না? হুমকি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকির মামলায় তো আজকে আবার তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল, তো সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না? তৃণমূলের অনেকে এখনও অত্যাচার করে যাচ্ছেন, কেন ওটাকে করা হবে না? যারা জিতে গেছেন, ঠিক আছে, এবার ৮০ জন জিতেছেন, তাদের মধ্যেও অনেকে আছেন অত্যাচার করেছেন, তা তাদের কেন গ্রেপ্তার করা হবে না? আজকে যারা এনসিপিআই দলে যোগ দিয়ে দিলেন, শিবলিঙ্গে কন্ডম পরানোর, এটা তো এক ধরনের দাঙ্গা ভার করানোর চেষ্টা, তাহলে সায়নী ঘোষরা কেন গ্রেপ্তার হবে না? কাকলি ঘোষ দস্তিদাররা কেন গ্রেপ্তার হবেন না? যারা, আমি বলবো পুলিশের নিউট্রাল হয়ে কাজ করা উচিত, মানে ছোট চুরি চুরি আর বড় ডাকাতি চোখে দেখবো না, এটা হতে পারে না। আরও একটি বিষয় সামনে এলো, সেটা হচ্ছে ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। মুকুন্দপুরে অনন্যার যে অফিস, সেখানে রেড চার্ট মিলেছে এবং এমন কিছু জিনিসপত্র মিলেছে আর কি, যেগুলি আমরা গর্ভনিরোধক বা এরকম ধরনের বিষয় মিলেছে। ক্লায়েন্টের নাম পাওয়া গিয়েছে, কোন ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা নেওয়া হবে, কোন প্রমোটার কত টাকা দেবেন, কোন চাকরি প্রার্থীর কাছ থেকে কত টাকা তোলা হবে, সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ডায়েরি মেনটেন করে রীতিমতো লেখা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টি? আসলে তৃণমূল কংগ্রেস করাটা একটা পেশা হয়ে গেছিল। আপনি কোনো যদি তৃণমূলের লোককে জিজ্ঞেস করেন, আমাদের জিজ্ঞেস করা হলে আমরা বলতাম, কি করো তুমি? আমি সাংবাদিক। তো তৃণমূল যারা করতেন তাদের জিজ্ঞেস করবেন তারা কি করে, তারা বলতো আমি তৃণমূল করি। তো তৃণমূল করাটা না একটা পেশা হয়ে গেছিল। তো প্রত্যেক পেশার তো একটা রেট চার্ট হয়ই, আর তৃণমূল কংগ্রেস এক ধরনের দালালি করার প্ল্যাটফর্ম ছিল, তো দালালির তো রেট হয়। তো ওনারা সেই রেট চার্ট তো রাখতেই হবে, কারণ এত কিছু থেকে কাটমানি নিতে হতো যে মুখস্থ রাখা অসম্ভব। আমরা হিসেব রাখি না খবরের প্রত্যেক দিনের, তো সেরকমই তারা হিসেব রাখতেন যে কোন বিল্ডিং থেকে কত স্কোয়ার ফিটে কত, বালির জন্য কত, সিমেন্টের জন্য কত, চাকরির জন্য কত, আবার চাকরিতে কোন চাকরির জন্য কত, এইগুলো তাদের তো রেট চার্ট রাখতেই হবে। এটাই তো আমি বলছি, এটাই তো আসল তৃণমূল। আর ওরা পার্টি অফিসগুলোকে ওয়রুম বানিয়ে ফেলেছিল, এবং এইটা তাদের ছাত্র নেতারা পর্যন্ত ওটাকে তাই করেছেন। কলেজের মধ্যে আপনি ভেবে দেখুন, কলেজের মধ্যে এসি লাগানো, কলেজের মধ্যেও মানে খারাপ কাজ করতে হবে? মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা মন্দিরের মতন শিক্ষা প্রতিষ্ঠানকে দেখি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পার্টি অফিস, সব জায়গায় তৃণমূলের এটাই হচ্ছে কালচার। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের তো ব্যক্তিগত জীবন নিয়ে অনেক
কেচ্ছা কেলেঙ্কারি, অনেক রকমের ভাবনা টাবনা আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু ভেবে দেখুন তো, অদিতি মুন্সি ঠাকুরের নাম ভজন কীর্তন এইসব করেন, তারও তো একই অবস্থা। তারও অফিস থেকে ওই গর্ভনিরোধক, মদের বোতল, আগড়ুম বাগড়ুম, চেয়ার টেবিল খাট পালঙ্ক, ঠিক আছে, এসি লাগানো ব্যবস্থা, মানে যত রকমের ওই মদমচ্ছব করার যে ব্যবস্থাটা ছিল, সকলেরই পার্টি অফিসে তাই। এদের কাজ হচ্ছে দিনের বেলা তোলা তোলো, রাত্রিবেলা আনন্দ ফুর্তি এইসব করো, পিঠে বানাও যেটাকে। তো শেখ শাহজাহানের ওখান থেকে যে পিঠে বানাবার পর্ব আমরা শুনলাম, পিঠে বানানো মানে হচ্ছে মহিলাদের উপরে অত্যাচার করা। অনেকে ইচ্ছাকৃত অত্যাচারিত হতেন, যে তৃণমূলের দাদাদের কাছ থেকে সুবিধা নেব, আমাকে কাউন্সিলর হতে হবে, তাহলে দাদাকে একটু খুশি করতে হবে। আবার এই যে মানুষের থেকে পাওয়ার অভ্যাস যখন খারাপ হয়ে যায়, তখন আগে যেমন মোগলদের শুনতাম যে পাইকাররা এসে হিন্দু গ্রামে এসে লুট করে নিয়ে মহিলাদের চলে যেত, তো এদেরও তাই মেন্টালিটি হয়েছিল। পেতে 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 এমন হয়েছে, এরা মনে করছে সব মহিলাদেরই আমাদের পেতে হবে। তো এদের কালচারটাই এরা এতটা খারাপ বানিয়ে ফেলেছিল। সে অদিতি মুন্সি হোক, গান গায়ক, ভালো একটা মুখোশ থাক, বা অনন্যা হোক, অভিনেত্রী থেকে শুরু করে গায়িকা, এদের দলের সকলেই একরকম। এদিকে দেখা যাচ্ছে যে পুর নিগমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গেলেন এবং দীর্ঘদিনের ইতিহাস এক কথায় তিনি ভঙ্গ করলেন। কারণ বহুদিন পর কোনো মুখ্যমন্ত্রী পুরসভায় ছোট লালবাড়িতে গেলেন এবং সাষ্টাঙ্গে প্রণাম করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই চেয়ারটিকে। তবে দেখা যাচ্ছে সেখানে এমন বহু অপ্রত্যাশিত মুখ, যারা হয়তো দিন কয়েক আগেও শুভেন্দু অধিকারীকে তেড়ে গালাগালি করেছেন, মানে কটু কথা বলেছেন। একদমই তাই। তার মধ্যে প্রথম সারিতেই নাম রয়েছে হচ্ছে একাধিক ব্যক্তিত্বর, যেমন কাজরি দেবী, যেমন দেখা গেল দেবাশিস কুমার, কিংবা ফিরহাদ হাকিম। রীতিমতো গদগদভাবে হেসে হেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে করমর্দন এবং তার সঙ্গে কথা বলা। ওই জেলযাত্রা আটকানোর ভয়ে হয়তো এইসব করতে পারে। তবে আমি সত্যি বিশেষ করে কাজরি বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অবাকই হয়েছি। কাজরি বন্দ্যোপাধ্যায়, আমার মনে আছে এবারের ভোটেও, তখন চন্দ্র বেঁচে আর কি, চন্দ্র ভিতরে, আমরা খোঁজ খবর নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে, চন্দ্র আমাদের সবকিছু জানাচ্ছে। কাজরি কিন্তু ভিতরে ছিলেন, ববি হাকিমের মেয়েও কিন্তু ভিতরে ছিলেন। মমতা আস্তে 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 হেরে যাচ্ছেন, এক এক করে কাজরি বেরিয়ে আসছেন, প্রিয়দর্শনী হাকিম বেরিয়ে আসছেন, ববিরাজ বেরিয়ে আসছেন। আজকে যারা মমতাকে জেতাবার জন্য লড়াই করেছিলেন, আজকে দেখা যাচ্ছে তারা শুভেন্দু অধিকারী অবশ্যই তাদের পুরনো কলিগ, শুভেন্দু অধিকারী অবশ্যই তৃণমূল কংগ্রেসটা করতেন, কিন্তু দীর্ঘদিন তো তিনি তৃণমূল করেন না। তৃণমূলের সাথে বিচ্ছেদ হয়েছে তার বহু বছর, 6-7 বছর হয়ে গেল। এবং শুভেন্দু অধিকারী এখন মানে শুভেন্দু অধিকারী এখন বিজেপি, শুভেন্দু অধিকারী বিজেপিকে রিপ্রেজেন্ট করেন, বিজেপি সব থেকে এই মুহূর্তে বড় ফেস। তো কাজরি 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে পর্যন্ত বাব্যাপান্ত করছিলেন, ববি হাকিমও তাই, দেবাশিস কুমারও তাই। তো এরা আজকে জড়িয়ে ধরছেন। কোন দেবাশিস কুমার? যার অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে তার একসময় সঙ্গী ছিল হচ্ছে সোনা পাপ্পু, তো তিনি আছেন। ববি হাকিম, যিনি ওয়াকফের জমি নিজে দখল করে, যিনি এত আল্লাহ রসুলের বাস্তা দেন, যিনি সব দাওয়াতে ইসলামে দেন, তিনি নিজেই আল্লাহর জমি দখল করে বসে আছেন। তিনি ববি হাকিমের কাছে যাচ্ছেন, তিনি শুভেন্দু অধিকারীর কাছে যাচ্ছেন। তো এরা সবাই যাচ্ছে যাতে এদের ওই ডিম টমেটো উড়ে না আসে, যাতে জেলে না যেতে হয়। মানে সবার বিরুদ্ধেই তো কেলেঙ্কারি আছে, আর শুভেন্দু অধিকারীর কাছে ফাইলও আছে। ওখানে যিনি এখন প্রশাসক আছেন, সব ফাইল শুভেন্দু অধিকারীকে কপি করে পাঠিয়ে দিয়েছেন। তো শুভেন্দু অধিকারী তো পাতা উল্টে উল্টে দেখছেন কার কি কীর্তি আছে। এবার সবাই জানছে যে শুভেন্দু অধিকারী জেনে গেছে আমার অমুক জায়গায় অমুক কীর্তি আছে, অমুক জায়গায় অমুক কেলেঙ্কারি লুকিয়ে আছে। তো ওই গদগদ হয়ে দাদা একটু দেখবেন, দাদা, এই দাদা দেখবেন বলে তেল দিচ্ছে। কিন্তু দাদা দেখবেন কি দেখবেন না সেটা তো সময়। আমার বিশ্বাস যে শুভেন্দু অধিকারী ওই যতই গদগদ করুক, যতই উনি ব্যবস্থা কিন্তু ঠিকই করছেন। উনি বলছেন আমাদের কোনো বিপক্ষ নেই, আমরা সবাই এক পক্ষ। কিন্তু আবার দেখুন অনেকে কান ধরছে, একবার প্রণাম করছে, কান ধরছে। হ্যাঁ, ছাড়ার বেলায় কাউকে ছাড়া হবে না, সময় আসবেই। কাজরি বন্দ্যোপাধ্যায় তো তিনি বলতেই পারলেন না যে তিনি কোন পার্টির। আবার যেরকমটাই একটু আগেই তুমি বিশ্লেষণ করলে যে কিভাবে তারা, তবে এখানে একটা প্রশ্ন উঠে আসছে, যারা এক
একদম গ্রাউন্ড লেভেলের, মানে একদম মাটির সঙ্গে মিশে যারা বিজেপির হয়ে এতদিন পর্যন্ত কাজ করে এসেছেন, এমন বহু বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, তারা হয়তো আজকে আমাদের মাঝখানে নেই। তাদের বিদেহী আত্মা হয়তো আজকে দেখছে যে এই পার্টির যে সরকার সেটি বাংলাতে অবশেষে স্থাপন হলো। তাদের আত্মত্যাগ এবং এক কথায় বিজেপি কর্মী সমর্থক এবং নেতা নেতৃত্ব, তাদের মধ্যে যে ক্ষোভ, যে তাদের ওপরে যা যা কিছু অত্যাচার হয়েছে, তারা কি এই বিষয়টা ভালো করে নেবে, বা তাদের ওপরে কি বার্তা যাবে বলে মনে হয় যদি এনাদেরকেই বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা একটু তোয়াজ করেন, তারা এরকম হেসে কথা বলেন, কিংবা এখন তো শোনা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রী করা হতে পারে। এই বিষয়টি একদম যারা বিজেপির, বিশেষত বঙ্গ বিজেপির যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অঙ্গাঙ্গিভাবে যারা নিজেদের জীবন পর্যন্ত বাজি রেখে পার্টি করছেন বা দল করছেন, তাদের ওপরে কি বার্তা যাবে বলে মনে হয়? না, খারাপ তো লাগছে। আমি অস্বীকার করব না, বিজেপি কর্মীদের খারাপ লাগছে। এখন দুটো অংশ তৈরি হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন দেখতে পাচ্ছি। নিয়মিত আমার আপনার কাছে সকলের কাছে ফোনও আসছে। তো এক পক্ষ যারা এটাকে মেনে নিচ্ছেন, তারা এটা মনে করছেন যে সামনে দলের অনেক বড় গোল আছে। তো সেটাকে গোলগুলোকে পাওয়ার জন্য হয়তো এই একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসা হচ্ছে। এবং মন্ত্রিত্বের কথা বললেন, সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে তার সঙ্গে এখনো এরকম কোনো কথা হয়নি। কোনো কথা হয়নি মানে কোনো কথা হবে না। আর কথা হয়েছে কিন্তু আমি বললাম না, এরকমও তো হতে পারে। তো একটা অংশ মনে করছে যে ঠিক আছে, চলো, দল তো জিতে গেছে এখানে। আর সামনে অনেকগুলো মানে এরপরে বাদল অধিবেশন আছে, শীতকালীন অধিবেশনে বড় বড় অনেকগুলো বিল আসবে, সেগুলোকে সমর্থন করার জন্য 2/3 মেজরিটি দরকার, তার জন্য পার্টি এটা করছে। একদল মেনে নিয়েছে, আর একদল বলছে যে এদের ছাড়াই তো এতদিন চলেছে, তাহলে আবার দরকার কি ছিল? মানে ছোট চোর চোর আর বড় চোর চোর না, বড় চোর সাধু। এটা কিন্তু সত্যি এরকম ভাবছে, বা আমাদের মনেও কোথাও না কোথাও মনে হয়েছে যে এটা হয়তো বিজেপি এত বেশি মাখামাখি না করলেও পারতো আর কি। কিন্তু তারপরেও আমি বলব যে আমি যে বিজেপিকে চিনি, সেই বিজেপি নিজের স্বার্থের বাইরে, মানে দলীয় কথা বলছি আমি, যে দলের ক্ষেত্রে দলীয় স্বার্থের বাইরে কাউকে খুব বেশি তোল্লাই দেয় না। আপনি দেখুন, বিজেপির সাথে সবথেকে বেশি যারা শরিক ছিলেন, বিজেপি তাদেরও কিন্তু মাথার উপরে বসিয়ে রাখেনি। আজকে দেখুন, নীতিশ কুমারকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদটা ছাড়তে হয়েছে। অনেকে, আমি যখন এটা বলছিলাম তখন অনেকে বলছিলেন তাহলে মহারাষ্ট্রে কি বলবেন? দেখুন, মহারাষ্ট্রে যারা মহারাষ্ট্র গেছেন জানেন, তারা জানেন যে শিবসেনার একটা ভিত্তি আছে। ভয়ঙ্কর শিবসেনার মাটিটা শক্ত। মুম্বাই এবং তার আশেপাশে, মুম্বাই, নাগপুর, এই সমস্ত জায়গায় একটা মহারাষ্ট্রে বিরাট তাদের ভিত। ওই ভিতটাকে এখনো বিজেপি ওইভাবে পুরোপুরি ওয়াশ আউট করে দিতে পারেনি, শিবসেনার ভিতটাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই ভিতটা নেই, জনভিত্তি নেই। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র হঠাৎ করে একটা কালবৈশাখী ঝড়ের মতন আছড়ে পড়েছিল, তারপরে স্টে করে গেছে। সেই কালবৈশাখী ঝড়টা আবার চলেও গেছে। সেই তার সঙ্গে জল জঙ্গল, মাটি, কয়লা বালি যা এসেছিল সবকটা ওয়াশ আউটও হয়েও গেছে এখন। ফলে এখানে তৃণমূল কংগ্রেসকে, বা এখন যারা এনসিপিআই হয়ে গেছেন, এখন তো তৃণমূলের অনেকগুলো শিবির। একটা হচ্ছে কালীঘাট তৃণমূল, একটা হচ্ছে বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা তৃণমূল, আর একটা হচ্ছে লোকসভা তৃণমূল, যেটা এখন এনসিপিআই হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মৃতরিত দিত অনেক কিছু হয়ে গেছে। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এরা যারা এনসিপিআই হয়েছেন 2029-এ, এখন এদের মধ্যে 29 জন আছেন তৃণমূল কংগ্রেসের বা এনসিপিআই সব মিলিয়ে আমি বলছি, 20-22 জন হচ্ছেন এনসিপিআই এর। তা আমি যদি 22টাও ধরে নিই যে এরা এনডিএর শরিক হয়েছেন, আমি বা আপনি কি বিশ্বাস করি যে এই 22 জনকে বিজেপি এনসিপিআই এর টিকিটে, যদি এরা এনডিএর অ্যালায়েন্স হয়, তো অ্যালায়েন্স হিসেবে 22টা টিকিট, 22টা 42-এর মধ্যে 22টা অন্য কাউকে বিজেপি ছেড়ে দেবে? বিজেপি এত ভালো মানে ইয়ে নয় আর কি। হ্যাঁ, যদি থাকেও এনসিপিআই এর সঙ্গে জোট, 2-3টে ছাড়বে। কোথায় ছাড়বে? যেখানে বিজেপি জিততে পারবে না, মুসলিম পাড়ায় ছাড়বে। মুর্শিদাবাদ, মালদায় কোথাও কোথাও ছেড়ে দিতে পারে, বসিরহাট সিটটা ছেড়ে দিতে পারে, ওই যেগুলো শক্ত সিট আছে। ভালো সিট বিজেপি কাউকে ছাড়বে না। এবং আমি বিশ্বাস করি 2029-এর পর এদের প্রত্যেকের রাজনীতি শেষ হয়ে যাবে। বিজেপি এদেরকে নেবে বলে, পার্টিতে সরাসরি নেবে বলে, এবং এতগুলি সিট, হ্যাঁ, যাও শোনা তুমি জিতে আসো বলে ছাড়বে না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বাকিটা 2029 অবধি অপেক্ষা করুন না, দেখবো সেই সময়।
দাদা শেষ প্রশ্ন থাকছে, এই ডিম থেরাপি শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এখন তো টু বি কন্টিনিউড। তবে এরই মাঝখানে দেখা গেল ডিম ছুঁড়তে কিছু মহিলা জড়ো হয়েছিলেন, সরাসরি মহুয়া মৈত্র হুঁশিয়ারি দিয়ে বললেন আমার গায়ে যদি একটাও ডিম লাগে বা ডিম যদি ছোঁড়া হয় তাহলে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব। কি বলবে এই বিষয়ে? আরে পয়সা থাকলে তো মানুষ সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবেই, স্বাভাবিক, যার যেটা হ্যাসিয়াত। ধরুন আমার বিরুদ্ধে মামলা করতে গেলে আমি হয়তো খুব বেশি হলে জেলা কোর্টে যাব, কারণ মানে হাইকোর্টে টানার মতনও আমার ক্যাপাসিটি এখনো হয়নি। তো যার যেটা অকাত আছে নিয়ে যেতেই পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে ডিম তো কেউ ছোড়েনি, ছুড়বে ছুড়বে ভেবেছিল। তো ভাবতে গেলে তো ভাবনার তো কোনো শেষ নেই। আমি যদি স্বপ্নে অনেক কিছু দেখে ফেলি, কাউকে বলি জানিস তো আমি স্বপ্নে অমুক দেখেছি, তো সেই স্বপ্ন দেখেছি বলেও কি আমার বিরুদ্ধে মামলা করতেই পারে, দাঁড়াবে না কিছু। এবং করলেও বিজেপি কি বসে থাকবে? ওরা তো বিজেপিরই করবে। উনি আরও বিপদ ডেকে আনবেন নিজের এইসব করে। আর উনি বরাবরই মামলাবাজ মহিলা, নিজের বয়ফ্রেন্ডের বিরুদ্ধে মামলা করে দিয়েছিলেন। তো এরকম হচ্ছেন উনি। তো যাই হোক, ওটা ওনার ব্যক্তিগত জীবন, উনি ব্যক্তিগত জীবনে ভালো থাকুন। কিন্তু উনি মামলা মোকদ্দমা উনি ভুলে যাচ্ছেন যে এখন তৃণমূল কংগ্রেসটা এই রাজ্যে ক্ষমতায় নেই। এমনকি লোকসভাতেও তাদের ইনফ্লুয়েন্স আর আগের মতো নেই। তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে গেছে। এবং উনি কোন দিকে আছে? কালীঘাট তৃণমূলে আছে, বিধানসভা তৃণমূলে তো থাকতে পারবেন না, কারণ উনি রাজ্যের প্রেক্ষাপটের নেত্রী নন। তাহলে উনি না কালীঘাট তৃণমূলে আছেন, না এনসিপিআই এ আছেন, না কোন দিকে আছেন? আগে উনি ক্লিয়ার করুক। তারপর তো বোঝা যাবে ডিম ছুড়বো কি ছুড়বো না। তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখা যায় যে এনসিপিআই এ আছে, তাহলে হয়তো ডিম নাও পড়তে পারে, হতে পারে এরকম, বা ছুটতেও পারে। কিন্তু আমি বলবো মহুয়া মৈত্রকে যে অনেক হয়েছে, এগুলো থেকে এবার বিরত থাকুন। এর আগে তার চাকরি চলে গেছিল, চাকরি মানে লোকসভার পদের কথা আমি বলছি। তো অনেক কিছু তো হয়েছে, অনেক কিছু থেকে আপনি বেঁচে গেছেন যেটা থেকে আপনার বাঁচার কথা ছিল না। এখনও থেমে যান, না হলে কিন্তু ওই শিশুপালের মতন হয়ে যাবে আপনার সঙ্গে।